আসসালামু আলাইকুম। মোল্লা মাসুদ আর সুব্রত বাইন এই দুজন ধরা পড়ার পর ইতিহাসটা তো জানছেন, কেন ওরা বাংলাদেশে আসছিল, কি তাদের উদ্দেশ্য। পাশের দেশের গোয়েন্দারা তাদেরকে পাঠাইছে আমাদের দেশে। তাদের কাছে ওয়্যারলেস সেট, টেলিফোন, যেসব আধুনিক যন্ত্রপাতি পাওয়া গেছে সব ওই পার্শ্ববর্তী দেশের গোয়েন্দারা ওনাদেরকে দিছে এবং ওনাদেরকে একটা মিশনে পাঠাইছে। সে মিশন হচ্ছে গিয়ে পিলখানার যে গণহত্যা হয়েছে ওইটা যে তদন্ত হচ্ছে, ওই তদন্তকারীর একজনকে কিল করার মিশন নিয়ে আসছে। এবং এনসিপি, জামাত বা বিএনপি এরকম মিশনে আসছে তারা, মানে দেশে একটা অরাজকতা তৈরি করতে। আমার গত ভিডিওতে আমি একটু ইঙ্গিত দিয়ে গেছি। হ্যাঁ, ওরা এই কাজেই আসছে। এখন বুঝা নেন টাকার পাওয়ার, টাকাই তো মেন পাওয়ার পৃথিবীতে। গান কিছু না, গান কিছু না, জানেন আপনি গান দিয়ে একজনকে পাঠাইবেন যে যা আফসারিরে মাইরা দে, কত দিবেন? 10 লাখ। আমি যদি খবর পাই ওরে তুমি 20 লাখ, যে তুই ওরে মাইরা দে, ও মাইরা দিবে কিন্তু টাকার জন্য। হ্যাঁ, এরাই তো এই বাহিনী। টাকাটাই তো মেইন, আর ওই মেইন জিনিসটাই তো ওনাদের হাতে। এখন মেইন পাওয়ারটা, টাকার পাওয়ারটা কাদের হাতে বুঝা নেন। পার্শ্ববর্তী দেশ আর এই দেশ ভাই ওই তার কাটা একটা বেড়া, বুঝছেন না? 6 ইঞ্চি জায়গা এদিক সেদিক, এদিকে আমি ওদিকে তুমি, তুমি আর আমি, টাকা লেনদেন হয়। এই পাওয়ার কিন্তু আমাদের এই আগামী নির্বাচনে আপনারা দেখতে পাবেন। এই টাকার পাওয়ার কিভাবে খেলা দেখায় বুঝতে পারবেন আপনারা। আমি বুঝতেছি না ভাই, দেশটা আস্তে আস্তে অস্থিরতার দিকে যাচ্ছে। তারেক রহমান সাহেব দেখেন অনেক ছাড় দিছে, এটা বলতে হবে, এটা অস্বীকার যাওয়ার কিছু উপায় নাই। ওনার আগের ভাষণগুলা দেখেন আর গতকালকের ভাষণ দেখেন, ওনার কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু চেঞ্জ, ফুললি চেঞ্জ। উনি গতকাল খুব রেগেছিলেন, ওনার হাত পা এবং কথা বলার স্টাইলে বোঝা গেছে ভাই উনি খুব রেগে গেছেন। আবার এর আগের কথাগুলো শুনেন, গত 7-8 মাসের উনি কিন্তু বলছেন এই সরকারকে আমরা, মানে ইউনূস স্যারকে উনি সহযোগিতা করবে, এই সরকারের হাত শক্ত করবে। এবং নিজের দলেরও কিন্তু অনেককেই কিন্তু ওনারা ওই যে বহিষ্কার করছে, বহিষ্কার 1,500 বহিষ্কার করছে। থামাইতে পারে নাই। থামাইতে পারে নাই কেন জানেন? ওই মনে করেন পাবনায় কাকে বহিষ্কার করলো, নোয়াখালীর লোক টের পাবে। নোয়াখালী কাউকে বহিষ্কার করলে পাবনায় টের পাবে? টের পাবে না। আসলে বহিষ্কার করা উচিত ছিল কাকে জানেন? বড় কোন নেতাকে। হ্যাঁ, বড় কোন নেতাকে, যেসব নেতা আপনাদের ভোট নষ্ট করছে এবং ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, ওরকম একজন নেতাকে যদি আপনি বহিষ্কার করে দিতেন, সারা বাংলাদেশের নেতা সাবধান হয়ে যেত। আরে বাপ রে বাপ, ডেঞ্জারাস ব্যাপার না? ওই ছোট ছোট 1,500-2,000 কেন, আরো যদি বহিষ্কার করেন কোনো কাজ হবে না। বড় জায়গায় হাত দেন, বড় একটা নেতাকে বহিষ্কার করেন। এবং বহিষ্কার করার পিছনে অনেক কারণও পাবেন, খুঁজলেই পাবেন, চোখ খোলা রাখলেই পাবেন। যাই হোক, আমার এত জ্ঞান দেওয়ার দরকার নাই। আমি বলতে চাই ভাই, মাস্টার মাইন্ড কে? কে এই মাস্টার মাইন্ড? এই যে এই অশান্তি চলতেছে, হঠাৎ করে ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন দিয়ে দিল, ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিতে হবে। কিন্তু যখন উনি বললেন, উনি বলছেন দিনে, আর ওইদিকে সন্ধ্যায় চা খাইতে খাইতে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে বইলা দিতেছে। এখনকার বলার ল্যাঙ্গুয়েজটা কিন্তু সম্পূর্ণ আলাদা, যে একটি দল নির্বাচন চায়, একটি দল। আগে কি বলতো? জনগণ চাইলে আমি নির্বাচন দিয়ে দিব, সব দল চাইলেই নিয়ে নির্বাচন দিয়ে দিব। এখন কি বললো? একটি দল নির্বাচন চায়। তার মানে কি, ওনার সাথে তো কয়েকদিন আগে, এই 1 সপ্তাহ তো হয় নাই, 22টা দল একসঙ্গে বসছে। এর মধ্যে 21টাই কি ওনাকে সম্মতি দিছে? হ্যাঁ দিছে, অবশ্যই দিছে। না এই কথা কেন বলবে যে একটি দল নির্বাচন চায় না? আবার কোথায় বৈশা বলছে? জাপানে বৈশা বলছে। শুধু এইটুকুই বলে নাই, গত 16 বছরের হাসিনা সরকারের যে অন্যায়গুলা সেগুলো তুইলা ধরছে, সবকিছু খুইলা ধরছে, গণ অভ্যুত্থানের কথা তুইলা ধরছে। তার মানে উনি উনার জায়গায় আছেন। কিন্তু দেখেন কয়েকদিন আগে মহামান্য বিচারপতির সাথে উনি বসছেন। ওনার সাথে বসবেন কেন? নিশ্চয়ই আইন নিয়ে কথা বলছে।
জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা তো ওনাকে দিতেই হবে, এই সাবজেক্ট নিয়েই আলোচনা করছে। এটাই আমি ধৈর্য নেব। এখন কথা হচ্ছে ডিসেম্বরের মধ্যে যদি উনি নির্বাচন না দেয় তাহলে কি বিএনপি রাস্তায় নেমে পুরা যমুনা ঘেরাও করে আদায় করে নিতে পারে, এই ক্ষমতা ওনাদের আছে। আমরা দেখলাম তো, চোখের সামনে দেখলাম লক্ষ লক্ষ জওয়ান রাস্তায় নেমে গেছে, লাল টুপি সবুজ গেঞ্জি, ভাই লাল আর সবুজে ছায়া গেছে বাংলাদেশ বাংলাদেশ। উনি একটা নতুন স্লোগানও দিছে, ঢাকা না পিন্ডি, ঢাকা না না ঢাকা না ঢাকা না, দিল্লি না পিন্ডি, দিল্লি না পিন্ডি, অন্য কোন দেশ না, বাংলাদেশ বাংলাদেশ। এই স্লোগান উনি নতুন আবিষ্কার করছে এবং ওনার সাথে সাথে গর্জন করে উঠছে তো ভাই ওনার অফিসের সামনে সারা বাংলাদেশ জায়গায় উঠছে। মনে হইলো ঠিকই আছে স্লোগান, কিন্তু প্রশ্ন হইলো হঠাৎ করে পিন্ডি আসলো কেন? আমরা তো দেখি নাই গত 16 বছরও কিন্তু তেমন ভাবে কেউ শুনছেন ভাই আপনারা পিন্ডি কোনো সাবজেক্ট আছে? মানে পিন্ডি মানে পাকিস্তান, পাকিস্তান কোনো সাবজেক্ট আছে আমাদের দেশের রাজনীতির মধ্যে? কোনো প্রভাব আছে? আমি তো খুঁজা পাই নাই। তার মানে কি জামাতকে বুঝাইছে, মানে জামাত পিন্ডির সাথে সম্পর্ক, তার মানে আমরা পিন্ডি চাই না। আরেকটা সাবজেক্ট কি ক্লিয়ার করলো? ভারতকে, যে ভারতও বললাম ভারত না, মানে দিল্লিও না পিন্ডিও না। দেখো আমি শুধু তোমাকে বাদ দিচ্ছি না, আমি কিন্তু পাকিস্তানকেও বাদ দিচ্ছি, মানে বুঝে নিয়ে ব্যালেন্স ব্যালেন্স করলো। কিন্তু বর্তমান যুগটা কি ব্যালেন্স করার জন্য স্যার? বর্তমান যুগে রাজনীতি ব্যালেন্স কইরা চলতে পারবেন না, একটা সাইড নিতেই হবে আপনাকে। নিরপেক্ষ মানুষ হয় না তো, নিরপেক্ষ মানুষ হয় না, হইতে পারে না। বেগম খালেদা জিয়া বলছিলেন নিরপেক্ষ মানে শিশু নাইলে পাগল। সত্যি কথা, পাগলও না জানেন, পাগলটা দেখছেন রাস্তায় অ্যাক্সিডেন্ট হইতে বা রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে, তার মানে ও বুঝে কোনটা নিরপেক্ষ, মানে এদিকে চলে আসো, মাঝখান দিয়ে হাঁটলে বিপদ, নিরপেক্ষ জায়গাটা খুঁজা নিতে জানে, একটা পাগলও ভাই, বুঝছেন? এটা তো বুঝতে হবে। এই আমরা কথা বলি আমি কি নিরপেক্ষ? নো, একদমই নিরপেক্ষ না। আমি কাউকে না কাউকে মানসিক ভাবে সাপোর্ট করি এবং ক্লিয়ার থাকতে চাই, একটা সাইড নিয়ে থাকতে চাই। তেমনি আপনাদের একটা সাইড নিতে হবে তো, না একটা সাইড নিয়ে নিতে হবে। এখন ওই পিন্ডির কথা তোলা মানে জামাতকে আপনারা একটা আঘাত করলেন, ওইটা ভালোই করছেন। জামাত যদি বুঝতে পারে এটা, জামাত নিশ্চয়ই ওই যে ঠান্ডা মাথায় ডাক্তার শফিকুর রহমান ঠান্ডা মাথায় একটা আওয়াজ দিয়ে দিবে, বক্তব্যের উত্তর দিবে বা শিবির দিবে, কেউ না কেউ দিবে এটার উত্তর। কারণ ওনাদের কি বোঝানো হয়েছে, মানে পিন্ডির রাজনীতি চলতেছে বাংলাদেশে। আমি বিশ্বাস করি না পাকিস্তান কি রাজনীতি করবে ভাই আমাদের নিয়ে, আর আমাদের এখানে জামাত আমাদেরকে নিয়ে কি খেলবে ভাই? আমার তো বিশ্বাসই হইতে চায় না যে জামাত মানুষের ভাগ্য নিয়ে, এই বাংলাদেশের জাতির ভাগ্য নিয়ে খেলবে। এটা বিশ্বাস হয় আপনাদের? কেন এই কথা বলবেন? আমার মনে হয় এইসব কথাবার্তা থেকে দূরে আসার সময় এখনই। ব্যালেন্স কইরা চলতে পারবেন না, ক্লিয়ার কইরা ফেলান যে ভাই আমরা দিল্লির পক্ষে না, দিল্লির পক্ষে না। জনগণ তো খালি শুনতে চায় ভারতরে আপনি ত্যাগ করছেন কিনা, ওইটার দিকে ফোকাস করতে হবে। ভারত না ভারত না এটা বলতে হবে, অন্য কিছু না। যেমন ইউনূস স্যার বলে ভারতের সঙ্গে আমার কোনো সম্পর্ক এই মুহূর্তে নাই, ও যা বলবে আমি তা। তুমি যদি বলবো নাও আমি বলবো দাও, তুমি যদি বলবো না বেটা আমি বলবো দে বেটা, তুমি যদি বলো নেন আমি বলবো দেন। এইটাই তো হওয়া উচিত, এটাই ইউনূস স্যার শিখাই দিছে তো। শিখাই দিছে। এই যে দেখেন না লালমনিরহাটে এয়ারপোর্ট গড়বে, এয়ারপোর্ট গড়বে মানে কি? এটা ছিল ভাই একদম ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয় তখন ছিল এটা একটা সবচেয়ে বড় এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা ছিল সবচেয়ে বৃহৎ এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা থেকে যুদ্ধের বিমান উঠতো নামতো ভাই। আমাদের এই যে ময়নামতি ক্যান্টনমেন্ট কুমিল্লা, ওইখানে যা দেখবেন কবরস্থান আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেসব সৈনিকরা মারা গেছে অনেক কবর ওইখানে ওনাদের। ওই সোলজারদের এখানে কবরস্থান আছে। তার মানে এই চিলমারিতে আমাদের এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বিরাট ঘাঁটি ছিল। ওই এয়ারপোর্টটা আমরা চালু করতে চাই। ৭২ও কিন্তু শেখ মুজিবুর সাহেব চালু করতে চাইছিল, কিন্তু তখন ইন্দিরা গান্ধী দেয় নাই এবং ভারতের কোন সরকারই রাজি হয় নাই। কোন রাজনৈতিক দল যারা এই যে নির্বাচন করে আইছে কেউ এটা নিয়ে কখনো কথা বলে নাই। ডক্টর ইউনূস স্যার শুধু কথা বলে নাই,
কাজে হাত দিয়ে দিছে। আর এই কাজের সঙ্গে চীন জড়িত, টার্কি জড়িত, এই যে জাপান গেছে, জাপানও জড়িত হইতে পারে। কারণ কি, এই এয়ারপোর্টটা আমরা চালু করব আর এখানে একটা বিশাল কারখানা হবে, ড্রোন কারখানা। আর জায়গাটা কোথায়? চিকেন লেক থেকে মাত্র 150 কিলোমিটার দূরে, 150 কিলোমিটার দূরে চিকেন লেক থেকে এই কারখানা, ড্রোন ফ্যাক্টরি। এখানে আর্মিরা থাকবে, এখানে আর্মিদের ট্রেনিং হবে, আধুনিক যুদ্ধ পদ্ধতি শিখাবে এইখানে, এই লালমনিরহাটে। এই কাজে হাত দিছে, যার জন্য মোদিজির মাথা খারাপ হয়ে গেছে যে এরে তো সরাইতে হবে, যেভাবেই হোক সরাইতে হবে। পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা ওরা এই যে পত্র পত্রিকায় চলে আসছে, তো এই যে সুব্রত বাইন আর ওই যে মোল্লা মাসুদের কাহিনী দেখেন, আরো অনেক কাহিনী সামনে আসবে। আর্মি আগে আসলে, পুলিশ আগে আসলে, র্যাব আগে আসলে, আমাদের প্রশাসন ঘুইরা দাঁড়াইলে, দেখেন প্রশাসন নিয়ে শুধু একটা কথাই বলবো, আপনাদের সাপোর্ট পায়া গত সরকার 16 বছর টিকা ছিল, শুধু আপনাদের সাপোর্ট নিয়া। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কেন 1.5-2 বছর টিকতে পারবে না আপনাদের সাপোর্ট নিয়া? বলেন তো, ওনাকে সাপোর্ট দিতে আপনাদের অসুবিধা কি? আগে সরকারে যেভাবে সাপোর্ট দিচ্ছেন ওইভাবে ইনাকেও সাপোর্ট দেন, তাই না? উনি কি উদ্দেশ্যে আইছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। ওনার উদ্দেশ্যটা তো মহৎ, একটা সুন্দর নির্বাচন দিতে চায়। নির্বাচনে কেউ ভোটের বাক্স নিয়ে দৌড় দিবেন, এই দৃশ্য দেখতে ভালো লাগবে? ভালো লাগবে না। উনি তো আগেই বলছেন যে ছোট সংস্কার চান তাহলে ডিসেম্বর, আর একটু বড় চান তাহলে জুনের মধ্যে হয়ে যাবে। তাহলে একটু বড়টা নিতে অসুবিধা কি? ছোট আর বড় চোখে দেখতে পাচ্ছেন না তো? দেখতে পাবেন, 1-2 মাস সময় দেন, চোখে দেখতে পাবেন। উনি বিচারটা শুরু করতে চাচ্ছে, হ্যাঁ, এই বিচারটা শুরু করে দিয়ে যাইতে চাচ্ছে। বিচারটা শেষ না হোক, শুরুটা উনি করতে চাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাটা দিবে। আর এই নির্বাচনটা কি সিস্টেমে হবে? আগের সিস্টেমে হইলে তো আবার সেই স্বৈরা শাসকের জন্ম হবে। হ্যাঁ, মনে করেন আমি এমপি হয়ে গেলাম বা মিনিস্টার হয়ে গেলাম, তারপরে স্থানীয় নির্বাচন দিলাম। এখন আমার শালা সম্বন্ধী অনেকে আছে, তারে ইশারা দিলাম, দাঁড়ায় যা, নিজের এলাকা থেকে বেটা দাঁড়ায় যা, আমি তো আছি। আমার নাম বেচা, আমার পোস্টারে লাগায়া, আমার নেত্রীরে পোস্টারে লাগায়া ও তো পাস হয়ে বাইরে যাবে। হ্যাঁ, প্রতীক দেখা ওরে তো পাস করাই দিবে, ভাই প্রতীক দেখাই তো ভোট দিয়ে দিবে। তাইলে হইল কোনো সিস্টেম? আরেকটা স্বৈরা শাসকের জন্ম শুরু হইল। কিন্তু এভাবে প্রশাসনের প্রতিটি জায়গায় আপনি ডিসি বলেন, পুলিশ অফিসার বলেন, আর্মিতে বলেন, সব জায়গায় আপনার লোক বসাইতে পারবেন। কারণ সবাই পাওয়ারের সঙ্গে থাকতে চায়, তো ক্ষমতার সঙ্গে থাকতে চায়। সাধারণ লোক ঘাটে হাটে ওরাও কিন্তু পাওয়ারের সাথেই থাকতে চায়। কি দরকার এর সাথে ভেজাল কইরা? দেখা গেল যে ওই একটা মামলার মধ্যে 100 আসামির মধ্যে ঢুকাই দিল নাম। হইতে পারে ভাই, এরকম ব্যবসা তো চলতেছে। মানুষ ভয় পায়, সাধারণ মানুষ ভয় পায়, কিন্তু সাধারণ মানুষ তার মনের কথা বলার জন্য আজকাল এই সোশ্যাল মিডিয়া বাইছা নেয়। আপনারা সোশ্যাল মিডিয়ার মন বোঝার চেষ্টা করেন, মানুষ কি চাচ্ছে আর আপনারা কি নিয়ে ঝগড়া করতেছেন। পোলাপানের মতো ব্যাপারটা হয়ে গেল না, না না আমার এটা দিতে হবে, না আমি এটা দেব না। 6 মাস এদিক আর সেদিক, এই 6 মাস নিয়ে আপনাদের মতো বড় বড় নেতারা বিবাদ করবেন। আপনারা বলতে কি, এখন তো বোঝা যাইতেছে বিএনপি এক ঘোড়া। হ্যাঁ, আমি তার কোন দলকে দেখলাম না যার ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, ডেডলাইন দিতে দেখলাম না। এখন প্রশ্ন হইল, আসলে ডিসেম্বরের মধ্যেই হইলে কি উপকার হবে আর না হইলে কত বড় ক্ষতি হবে, এইটা কি আপনারা বুঝতে পারতেছেন? আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় জানেন, আমার ক্ষুদ্র জ্ঞানে উনি ওই যে বিচারটা চালু করার জন্য আর 3-4 মাস লাগবে। এই বছরে না হয়তো চালু হবে, কিন্তু এমন একটা জায়গা নিয়ে যাইতে চায় বিচারটাকে যেখান থেকে যেন আর ইউ টার্ন নিতে না পারে, এমন একটা ওয়ান ওয়ে রোডে ঢুকাই দিতে চায় এই যে গণ অভ্যুত্থানের বিচারটাকে, সাথে শাপলা চত্বরের বিচারটা। বুঝতে পারছেন? আমার মন বলতেছে এই কাজটা করার জন্য 4-5 মাস সময় লাগবে। আর এই জিনিসটাই ওনারা বুঝা ফেলাইছে পার্শ্ববর্তী দেশ থেকে, যার জন্য ওই যে রয়ের আবার অ্যাকশন চালু হয়েছে। সবাই সাবধানে থাকবেন, আবার তাদের অ্যাকশন চালু হয়ে গেছে। মোল্লা মাসুদ আর ওই যে সুব্রত বাইনের কাহিনী দিয়া আপনারা বুঝা নিবেন, এটা কিন্তু ছোটখাটো ঘটনা না, এটা একটা ছোটখাটো ঘটনা না, কিন্তু এটা মনে রাখেন, এটা কোনো সিনেমার গল্প না, বাস্তব বাস্তব
তামিল ছবিকেও তো হার মানায়, বুঝেন না কেন? সাবধান, সবাই সাবধান। কিন্তু আমরা সাবধান হইলে হবে না, আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করতে হবে বাংলাদেশ আর্মিকে। হ্যাঁ, আর্মিকেই মানুষ ভয় পায়। হ্যাঁ স্যার, জনাব ওয়াকার সাহেব, আপনিও বলছিলেন ডিসেম্বরে নির্বাচন। আমি জানি না আপনার ওই জায়গায় আপনি আসেন কিনা, ওই কথার মধ্যে আসেন কিনা, আমার মনে হয় একটু ক্লিয়ার করে দিবেন। ওই জায়গা থেকে আপনি একটু সরে আসেন। হ্যাঁ, আপনার সাহসেই কিন্তু আজকে ওনারাও বলতেছে যে ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে। ওনারা মানুষকে বুঝাইতে চাইতেছে আর্মি আমাদের সঙ্গে আছে। এই মেসেজটাই তো চলে যায় না যে ওয়াকার সাহেবও চাইলো ডিসেম্বরে নির্বাচন, আবার এদিক দিয়ে বিএনপিও চায় ডিসেম্বরে নির্বাচন, আবার ওদিক দিয়ে ইন্ডিয়াও বলে তাড়াতাড়ি নির্বাচন। তার মানে কি এরা কি সব একজন মানুষের জন্য 18 কোটি মানুষের সাথে সম্পর্ক নষ্ট করছে? চিন্তা করতে পারেন কত বড় ভুল রাজনীতিতে চলে গেছে। ঠিক তেমনি সবাইকে বলবো, প্লিজ ভুল রাজনীতিতে যায়েন না, সময় দেন। সময় চাইছে, সময় দেন। আপনারা দিলেও উনি উনার সময়টুক নিবেই, কেউ ঠেকাইতে পারবেন না। দেখেন না, জাপানে বৈশা বলছে। সবাই কোথায়? একটি দল চায় ডিসেম্বরে নির্বাচন, শুধু একটি দল। এই কথার অর্থ কিন্তু অনেক গভীর। উনার কথা থেকে উনি সরবে না। অযথা ভাই, মুরব্বী মানুষ, উনার সাথে বাজাবাজি না কইরা চলেন আমরা নির্বাচনের দিকে মন দেই। ধইরা নেন নির্বাচনের রোড ম্যাপ, জুনের 1 তারিখে নির্বাচন শুরু। ওই অঙ্কেতে চলেন সবাই নির্বাচনে নাইমা যাই, আর সবার জন্য সবাই দোয়া করি। আল্লাহ হাফেজ।